এই পর্যায়ে আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা। তো তোমরা জানো কোয়ান্টাম সংখ্যা থেকে আসলে একটা টেবিল আসে বা একটা ছক আসে বা একটা চার্ট আসে। তো ওই চার্টটা আমরা যদি সংক্ষেপে বোঝার চেষ্টা করি তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। যেমন 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা আসলে আমরা যদি বলি, প্রথম হচ্ছে আমাদের পরিচিত কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে আমরা যদি দেখি যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে টোটালি 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয়টা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, দেন হচ্ছে স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। এই প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যার কিছু বেসিক বিষয় রয়েছে। আমরা যদি সেই বেসিক বিষয়গুলো যদি একটু দেখি, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে এন দ্বারা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান যে শক্তি স্তরে ভ্রমণ করে। তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখবা, বা এই যততম কক্ষপথে ঘুরবে এনের মান তত। এই 3টা পয়েন্ট মাথায় রাখবা, যে প্রধান কক্ষপথ হচ্ছে যে শক্তি স্তরে ভ্রমণ করে বা যততম কক্ষপথে ভ্রমণ করবে এনের মান তত, আর একে এন দ্বারা প্রকাশ করা হয়। দেন আমরা চলে যাই পরবর্তী কোয়ান্টাম। এখানে আরও অনেক বেসিক অনেক কথা আছে, তা আমাদের আসলে চার্টের জন্য এত টপিকের প্রয়োজন নেই, এত কথারও প্রয়োজন নেই। দেন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রথম কথা হচ্ছে এটাকে এল দ্বারা প্রকাশ করে। দ্বিতীয় কথা হচ্ছে এল এর মান কত, এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যে দেখো, এল এর মান হচ্ছে এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। এল এর মান নির্ভর করে হচ্ছে এন এর উপরে। আর এল এর যে গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে এল এর মান 0 থেকে শুরু হয়ে এন এর মান যা তার চেয়ে 1 কম পর্যন্ত মাঝের সকল পূর্ণ সংখ্যা। এই কথাটা মাথায় রাখবে। যেমন দেখো এল এর মান যদি 4, এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান হবে 4 এর 1 আগে, অর্থাৎ 3 আগে শেষ হবে, শুরু হবে 0 থেকে। তার মানে এল এর মান হচ্ছে, আমরা যদি খেয়াল করি এই যে 0 1 2 3, 0 মানে আমরা জানি এস অরবিটাল, 1 মানে পি অরবিটাল, 2 মানে ডি অরবিটাল, 3 মানে এফ অরবিটাল। তার মানে এখানে চতুর্থ কক্ষপথে রয়েছে 4s 4p 4d 4f। তৃতীয় কক্ষপথের জন্য এন এর মান 3, তাহলে এন এর মান হবে 0 1 2, অর্থাৎ 2 পর্যন্ত, কেননা এন এর মান যা তার 1 আগে গিয়ে শেষ। দ্বিতীয় কক্ষপথে এন হচ্ছে 2, তাহলে এন হবে 0 এবং 1, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে এন এর 1 আগে শেষ। আর 0 দ্বারা আমরা আবারও বলছি, 0 দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে 0 দ্বারা এস অরবিটাল, 1 দ্বারা পি অরবিটাল, 2 দ্বারা ডি অরবিটাল, 3 দ্বারা এফ অরবিটাল। এভাবে কোনটা দ্বারা কোন অরবিটাল বোঝায় সেটাও আমরা সহজে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। এবার আসি, এনের আমাদের আর প্রয়োজন নাই, বাকি অনেক কথা আছে এখানে পড়ে নিবা তোমরা। এগুলো 9-10-এও পড়েছ, কোন অরবিটালে কে থাকা সম্ভব কে সম্ভব না, বাট চকের জন্য বা টেবিলের জন্য আমাদের এগুলো প্রয়োজন নেই। দেন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এক এক বই এক এক রকম। যাই হোক, আমাদের যেটা মনে রাখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করে এবং এটার মান এল এর উপর নির্ভরশীল। এটার জন্য দুইটা সাধারণত আমরা ল অ্যাপ্লাই করে থাকি। -L থেকে শুরু করে 0 হয়ে প্লাস এল পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত, অথবা কেউ যদি +L থেকে শুরু করে 0 হয়ে -L পর্যন্ত লেখে তারটা হবে। তারপরে প্লাসেরগুলো আগে লিখলে হবে, মাইনাসেরগুলো আগে লিখলে হবে। তো যাই হোক, আমরা মাইনাসেরগুলোই আগে লিখি। তাহলে দেখো এই যে এস অরবিটালের ক্ষেত্রে এল কত? 0। এল 0 হলে আজীবন, মনে রাখবা এস অরবিটালের ক্ষেত্রে আজীবন এলও 0 এবং এমও 0। দেখো পি অরবিটালের জন্য এল কত? 1। তাহলে এম কি হবে? এই যে -1 0 +1, এই দেখো -1 0 +1। ডি এর জন্য এল কত? 2। তাহলে 2 হলে কি হবে? মাইনাস থেকে শুরু হবে, মাঝখানে সকল পূর্ণ সংখ্যা, -2
-1 0 +1 +2। অর্থাৎ আমাদের সংখ্যা রেখার কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সংখ্যা রেখার হচ্ছে আমরা জানি মাঝখানে থাকে 0, এদিকে হচ্ছে -1 -2, এদিকে হচ্ছে +1, এদিকে হচ্ছে +2। তাহলে এল এর মান যেহেতু 2, তাহলে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত এই মাঝখানে সব কয়টি পূর্ণ সংখ্যা নিতে হবে। বুঝতে পারছি? ওকে, এবার আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি একটা ইলেকট্রন বক্সের মধ্যে, একটি বক্সের সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। একটা হচ্ছে উপরের দিকে মাথা থাকে, আর আরেকটার মাথা হচ্ছে নিচের দিকে। তো উপরের দিকে যেটা থাকে আমরা সেটাকে প্লাস হাফ বলি, এটাকে ঘড়ি কাটার বিপরীত দিক বলা হয়েছে। আর নিচের দিকে এটাকে মাইনাস ঘড়ি কাটার দিকে বলা হয়েছে। কেউ যদি উল্টাটা করে তারটাও কোনো সমস্যা নেই। ঘড়ি কাটার দিককে, এটাকে ঘড়ি কাটার দিক, এটাকে ঘড়ি কাটার বিপরীত দিক বললেও কোনো সমস্যা নেই। এখন আসি আমাদের এবার বহুল কাঙ্ক্ষিত এই চকের মধ্যে, যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এই চকটার আগে বুঝতে হবে প্রশ্ন কিভাবে আসে। এই চকটার প্রশ্ন আসে হচ্ছে যে এল ও এম এর মান হিসাব করে চতুর্থ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রশ্ন কি, এল ও এম এর মান হিসাব করে, তোমরা দেখবে শীটের মধ্যে এটা রয়েছে। তো দেখো এখানে কয়টা কলাম আঁকতে হবে এটা আগে একটু দেখে নিই। কলাম হচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কলাম। এই 8টা কলামের মধ্যে দেখো 5 নম্বর কলাম এবং 6 নম্বর কলামের সাইজটা একটু বড় রাখবে, যেহেতু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বেশি এই জন্য। এরপরে আসি, দেখো আমাদের পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, আমাকে বলেছে চতুর্থ শক্তি স্তরের জন্য, প্রশ্ন বলে দিবে চতুর্থ বললে চতুর্থ, তৃতীয় বললে তৃতীয়, সাধারণত তৃতীয় চতুর্থ এই দুইটাই বেশি আসে। দেখো প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা যেহেতু চতুর্থ বলেছে তার মানে প্রধান শক্তি স্তর, আমরা শুরুতেই বলেছি প্রধান শক্তি স্তর সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, তার মানে এন এর মান 4, এবং এটাকে শেল দ্বারা প্রকাশ করে KLMN, তার মানে এন হচ্ছে চতুর্থ। এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার নিয়মটা কি, আমরা আগেই জেনেছি। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 থেকে শুরু করে এন এর মান যা তার এক কম আগে গিয়ে পূর্ণ সংখ্যা, অর্থাৎ n-1 পর্যন্ত মাঝখানে সব পূর্ণ সংখ্যা। যেহেতু আমার এন এর মান হচ্ছে 4, তাহলে এল এর মান সেই হিসাবে কি হবে 0 1 2 3। দেখো এখানে তাই রয়েছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 1 2 3। 0 মানে আমরা কোন অরবিটাল জানি, এল এর মান 0 মানে এস অরবিটাল, যেহেতু চতুর্থ কক্ষপথ 4s। 1 মানে হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ। এখন আসি আমাদের, দেখো 1 মানে হচ্ছে পি অরবিটাল, এবং এল এর মান 2 মানে হচ্ছে ডি অরবিটাল, এল এর মান 3 হচ্ছে এফ অরবিটাল। এইবার চলে গেলাম আমরা আমাদের এরপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই চারটা ভালো করে শিখবে, হ্যাঁ। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখো, আমরা একটু আগে বলেছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ভরশীল হচ্ছে আমাদের এল এর উপরে। তো এল হচ্ছে আমাদের, এল অনুযায়ী ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার হিসাব করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করার আমরা যে নিয়মটা জানি, সেই নিয়মটা অবশ্যই তোমাদের ইতিমধ্যে শেখানো হয়েছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর উপর। দেখো আমরা যদি এস অরবিটালের জন্য বলি, আমরা একটু আগে বলেছি এস অরবিটালের জন্য আজীবন L0, যার জন্য MO 0। পি অরবিটালের জন্য দেখো আমরা একটু আগেও বলেছি পি অরবিটালের জন্য এল এর মান 1, যার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মাইনাস থেকে শুরু হবে, -1 0 +1। অর্থাৎ মাইনাসের সংখ্যাগুলো আগে লিখবো, এরপরে প্লাসের। উলট পালট কেউ যদি আগে প্লাসেরগুলোকে লেখে মাইনাসেরগুলোকে লেখে তারটা হবে, ঠিক আছে। বাট এর ক্ষেত্রে আরও অনেক নিয়ম আছে, যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না। যদি এখানে যদি আমরা খেয়াল করি ডি অরবিটাল, তাহলে ডি এর ক্ষেত্রে এল কত, ডি এর ক্ষেত্রে এল হচ্ছে আমাদের, ডি অরবিটালের জন্য আমার এল হচ্ছে 2, তাহলে এম এর মানটা কি হবে, এম এর মান হবে মাইনাস থেকে শুরু হবে, -2 -1 0 +1 +2। দেখো ডি এর জন্য এম এর মান এই পাশটাই রয়েছে।
এফ এর জন্য সেমভাবে -3 থেকে শুরু হবে, একবারে +3 পর্যন্ত মাঝখানে সকল পূর্ণ সংখ্যা, টোটাল 60টা। এখন একটু তোমাদেরকে মনে করাই দিই, আমরা বলেছিলাম এম এর উপাদান মানে কি, এম এর এক একটা উপাদান মানে এক একটা বক্স। তো একটা বক্সে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা। একটা হলো উপরের দিকে যেটাকে আমরা বলি +12 স্পিন কোয়ান্টাম সংখ্যা, আর আরেকটা হলো নিচের দিকে যাকে আমরা বলি -12। এখন একটু দেখো তো, এই যে এম এর উপাদান, এস এর ক্ষেত্রে এম এর উপাদান কয়টা? একটা। তাহলে বক্স কয়টা? একটা। তাহলে বক্স যদি একটা হয় বা অরবিটাল একটা হয়, তাহলে একটা বক্সে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা, একটা +12 একটা -12। এখন যদি পি এর ক্ষেত্রে দেখো এম এর উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে বক্সও কিন্তু 3টা। এখন 3টার মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? টোটাল 6টা। এর মধ্যে 3টার মাথা উপরের দিকে আর বাকি 3টার মাথা নিচের দিকে, তার মানে টোটালি 3টা +12, আবার 3টা হচ্ছে কি -12। তেমনিভাবে ডি এর এম এর উপাদান 5টা, অরবিটালও 5টা, প্রত্যেকটার মধ্যে 2টা করে, টোটাল 10টা ইলেকট্রন। এই 10টার মধ্যে 5টার মাথা +12, 5টার মাথা -12, উপরের দিকে নিচের দিকে হওয়ার কারণে। আমরা জানি স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ঘূর্ণয়নের দিক বোঝায়, অর্থাৎ 5টা যেদিকে ঘুরে অল্টারনেট 5টা তার বিপরীত দিকে ঘুরে। এবার আসি এফ অরবিটালের ক্ষেত্রে 60টা এম এর মান। এখানে 60টার মধ্যে 60টা বক্সের মধ্যে 60টা 7 দুগুণে 14টা ইলেকট্রন থাকবে, তার মধ্যে 60টা হচ্ছে +12, বাকি 60টা -12। এখন দেখো এই টেবিলটা হুবাহু এঁকে দিবা। দেন হচ্ছে আমরা কি করব? দেন আমরা এবার আমরা অরবিটাল সংখ্যা যোগ করব। এস এর অরবিটাল কয়টা? একটা। পি এর অরবিটাল টোটাল, এম এর উপাদান যতগুলো তার অরবিটাল সংখ্যা ততগুলো। এম এর উপাদান কয়টা? 3টা, এখানে অরবিটাল 3টা। ডি এর উপাদান 5টা, অরবিটাল 5টা। এফ এর উপাদান 60টা, টোটাল এফ এর অরবিটাল 60টা। তাহলে টোটাল অরবিটালের যোগফল কত হয়? 16টি। এবার আমরা জানি অরবিটাল মানে হচ্ছে একটা বক্স, একটা বক্সে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা। তাহলে 2টা, এটাতে 2টা, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, টোটাল 32টি ইলেকট্রন। এটা লিখে দিলেই তোমার পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাবে। এখন যদি বলে তৃতীয় কক্ষপথের জন্য, তখন কি করবে? তখন হচ্ছে যে কাজটা করবে, এই নিচ থেকে এখানে এম এর মান হবে তোমার 3, আর এটা হচ্ছে তোমার শেল হচ্ছে এন এর একে চলে যাবে, কে এল এম এম হবে, আর এখানে এল এর মান হবে তখন 0, 1 এবং 2। তার মানে এই 3, এই পুরা কলামটা বাদ যাবে, মানে রোটা বাদ যাবে, এই পুরা সারিটা বাদ চলে যাবে। জাস্ট দেখো 4 নম্বরটা পারলে 3 নম্বরটাই হয়ে গেছে, দেখো জাস্ট, আর বাকি সব সেম থাকবে। তাহলে এখন তুমি যদি যোগ করো কয়টা অরবিটাল হয় তৃতীয় কক্ষপথে? 3, 4, 5, 8, টোটাল 9টা অরবিটাল, আর ইলেকট্রন হবে টোটাল যোগফল 18টি। শেষ অ্যান্সার। এভাবেই আমরা যে কোনো কোয়ান্টাম সংখ্যার বক্স শক্তি স্তরে যে কোনো অরবিটালের এল এর মান এম এর মান হিসাব করে ইলেকট্রন এবং অরবিটালের সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। এবার এই কোয়ান্টাম সংখ্যার উপরে নীতিগুলো নির্ভর করে, নীতিগুলো পড়ে নিবে যদি মনে রাখতে পারো। আর এই তো।